গল্পটি শুরু পোসাইডন নামের একটি বিশাল জাহাজ সমুদ্রের উপর দিয়ে ভেসে চলেছে। আজ 31শে ডিসেম্বর, তাই জাহাজের নববর্ষের আগের রাতের একটি পার্টি চলছে। গান বাজনা, নাচ আর উদযাপনে ভরপুর। সবাই অধীর আগ্রহে নতুন বছরের আগমনের অপেক্ষায়। পার্টির জায়গায় আমরা ডিলানকে তাস খেলতে দেখি। সে একা থাকতেই পছন্দ করে। এদিকে রবার্ট, তার মেয়ে জেনিফার এবং তার প্রেমিক ক্রিশ্চিয়ানের সাথে পার্টিতে আছে। অন্যদিকে ম্যাগি নামের এক মহিলা তার ছোট ছেলে কর্নারকে নিয়ে জাহাজে ভ্রমণ করছে। কর্নার জাহাজটি নিয়ে খুবই উত্তেজিত এবং সবকিছু মনোযোগ দিয়ে দেখছে। সবকিছু স্বাভাবিকভাবেই চলছে বলে মনে হচ্ছে, কিন্তু হঠাৎ কন্ট্রোল রুমে ক্যাপ্টেন রাডারের সমুদ্র থেকে একটি বিশাল নাড়াচাড়া দেখতে পান। প্রথমে অফিসাররা এটিকে একটি সাধারণ ঢেউ বলে মনে করেন, কিন্তু যখন ক্যাপ্টেন দূরবীন দিয়ে সামনে তাকান, তিনি দেখতে পান একটি বিশাল ঢেউ সোজা জাহাজের দিকে ধেয়ে আসছে। ক্যাপ্টেন সঙ্গে সঙ্গে জাহাজটি ঘোরানোর চেষ্টা করে, কিন্তু এত বড় একটি জাহাজ কয়েক সেকেন্ডে ঘোরাতে পারে না। ঢেউটি দ্রুতই এগিয়ে আসছে। ক্যাপ্টেন জরুরি অ্যালার্ম বাজিয়ে সবাইকে প্রস্তুত হতে বলেন। অ্যালার্ম শুনে সবাই আতঙ্কিত হয়ে পড়ে। কেউ কেউ তাদের পরিবারের খোঁজ করতে শুরু করে, কিন্তু ততক্ষণে ঢেউটি জাহাজের খুব কাছে চলে এসেছে। পরবর্তীতে ঢেউটি প্রচন্ড শক্তিতে জাহাজের সাথে ধাক্কা খায়। ধাক্কাটি এতটাই শক্তিশালী ছিল যে পুরো জাহাজটি একপাশে কাত হয়ে যায়। হলে টেবিল, চেয়ার ও অন্যান্য জিনিসপত্র বাতাসে উঠতে থাকে। অনেকে দেয়ালের সাথে ধাক্কা খায়, কেউ কেউ পানিতে পড়ে যায় এবং কেউ কেউ বিস্ফোরণে মারা যায়। কয়েক সেকেন্ডের মধ্যে পুরো জাহাজটি উল্টে যায়। কিছুক্ষণ পর হলের মধ্যে বেঁচে থাকা মানুষগুলো নিজেদের সামনে নেওয়ার চেষ্টা করে। কেউ পরিবারের সদস্যদের খুঁজছে, অন্যরা আহতদের সাহায্য করছে। ঠিক তখনই জাহাজের একজন কর্মকর্তা হলে প্রবেশ করে এবং সবাইকে শান্ত থাকতে বলে। তিনি ব্যাখ্যা করেন যে একটি বড় ঢেউয়ের আঘাতে জাহাজটি উল্টে গেছে। বেরোনের সব পথ পানির নিচে ডুবে গেছে, তাই হল থেকে কারো বের হওয়া উচিত নয়। কর্মকর্তা আরো ব্যাখ্যা করে যে ঢেউ আঘাত হানার আগেই একটি উদ্ধার সংকেত পাঠানো হয়েছিল। বেশিরভাগ মানুষ কর্মকর্তার কথা বিশ্বাস করলেও ডিলিন তাকে বিশ্বাস করে না। তিনি ছিলেন নৌবাহিনীর একজন প্রাক্তন কর্মকর্তা। ডিলিন হলের দেয়ালে টাঙানো জাহাজের একটি মানচিত্রের দিকে তাকিয়ে বুঝতে পারে যে নিচের সব বেরোনের পথ পানিতে ডুবে গেছে। পালানোর একমাত্র উপায় হলো উল্টো দিক দিয়ে যাওয়া। ডিলিন চুপচাপ কিছু প্রয়োজনীয় জিনিসপত্র তুলে নেয় এবং চলে যাওয়ার জন্য প্রস্তুতি নেয়। ঠিক তখনই কর্নার তাকে দেখতে পায় এবং জিজ্ঞাসা করে সে কি করছে। ডিলেন জানায় যে সে বেরোনের পথ খুঁজছে। কর্নার বলে অফিসার বলেছে বেরোনের কোনো পথ নেই। ডিলেন উত্তর দেয় যে বেরোনের পথ থাকতেও পারে। ঠিক তখনই ম্যাগি এসে পৌঁছায়। কর্নার তাকে বলে যে ডিলেন পালানোর চেষ্টা করছে। ঠিক তখনই রবার্ট এসে পৌঁছায়। তার সাথে রিচার্ড নামের একজন ব্যক্তিও আছেন। রিচার্ড জাহাজের নকশা বোঝেন, তাই তিনি ডিলেনের সাথে একমত হন। রবার্ট ডিলেনের সাথে যাওয়ার সিদ্ধান্ত নেন, কারণ তার মেয়ে জেনিফার হয়তো জাহাজের অন্য কোনো অংশে আটকে পড়েছেন। এখন তাদের উপরের তলায় যাওয়ার একটা উপায় দরকার। রবার্ট জাহাজের ওয়েটার ভ্যালেন্টাইনকে জিজ্ঞাসা করে নাবিকদের এলাকা থেকে উপরে যাওয়ার কোনো শর্টকাট আছে কিনা। ভ্যালেন্টাইন প্রথমে তাকে পথ দেখাতে অস্বীকার করে। রবার্ট তাকে টাকা দেওয়ার প্রস্তাব দেয়। কিছুক্ষণ ভাবার পর ভ্যালেন্টাইন তাদের পথ দেখাতে রাজি হয়। এখন তারা সবাই একসাথে হল থেকে বেরিয়ে আসে। নিচের হলের লোকেরা তাদের দেখতে পায়। অফিসার অন্যদের বলেন যে তারা ভুল করছে। ডিলন এবং অন্যান্যরা জাহাজের ভেতরের উপর দিকে যেতে শুরু করে। তারা ভাঙা জিনিসপত্রের সম্মুখীন হয়। জল আর মৃতদেহে এলাকাটি ছেয়ে আছে। জাহাজ উল্টে যাওয়ার কারণে সবকিছু উলটপালট হয়ে গেছে। কিছুক্ষণ পর তারা লিফটের কাছে পৌঁছায়, যেখানে সামনের পথটা ভাঙা। ডিলন উপরে একটি লিফট আটকে থাকতে দেখে, যার দরজা অর্ধেক খোলা। যদি তারা ওই লিফট পর্যন্ত পৌঁছতে পারে তবে তারা ওপর পারে যেতে পারবে। তারা একটি লম্বা ধাতব বেঞ্চকে সেতু হিসেবে ব্যবহার করে। বেঞ্চটি দুই পাশের মাঝে আটকে যায় এবং ডিলন প্রথমে যায়। সে সামনে পৌঁছে দরজাটা খোলার চেষ্টা করে, কিন্তু সেটা খোলে না। তারপর তার চোখে পড়ে উপরে আটকে থাকা লিফটের উপর। ডিলন রিচার্ডের সাহায্যে উপরে উঠে লিফট পর্যন্ত পৌঁছতে সক্ষম হয়। তারপর সে একে একে সবাইকে উপরে টেনে তুলতে শুরু করে। এখন নিচে শুধু রবার্ট আর ভ্যালেন্টাইন রয়ে গেছে। ভ্যালেন্টাইন রিচার্ডকে প্রথমে যেতে বলে। রিচার্ড তার কাঁধে চড়ে উপরে উঠতে থাকে, কিন্তু এরপর নিচের একটি ধাতব বেঞ্চে পিছলে যায়। বেঞ্চটি পড়ে যাওয়া রিচার্ড এবং ভ্যালেন্টাইন ঝুলতে থাকে। ভয়ে ভ্যালেন্টাইন রিচার্ডের পা ধরে ফেলে। এদিকে উপরে লিফটটি ধীরে ধীরে নিচে নামতে থাকে। ডিলন রিচার্ডকে উপরে তোলার চেষ্টা করে, কিন্তু দুজনের ওজন অনেক বেশি হওয়ায় তা সম্ভব হয় না। ভ্যালেন্টাইনকে ছেড়ে দিতে বাধ্য হয়ে রিচার্ড নিচে পড়ে যায়। ডিলন এবং বাকিরা সাথে সাথে রিচার্ডকে আবার উপরে টেনে তোলে। ঠিক সেই মুহূর্তে লিফটটি প্রচন্ড বেগে নিচে পড়তে থাকে এবং আছড়ে পড়ার সাথে সাথেই বিস্ফোরিত হয়। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে, কিন্তু গিলান লিফটের দরজা বন্ধ করে দেয় এবং সবাই রক্ষা পায়। এখন সবাই বুঝতে পারে যে সামনের প্রতিটি পথই বিপজ্জনক হবে। কিছুক্ষণ পরেই তারা জাহাজের ডান্স ক্লাবে পৌঁছায়। সেখানে রবার্ট তার মেয়ে জেনিফারকে দেখতে পায়। ক্লাবে তারা এলেনা নামের একটি মেয়ের সাথেও দেখা করে, যার সাথে লাকি নামের একজন মাতাল লোকও থাকে। ডিলন সবাইকে বলে যে তাদের দ্রুত পপুলার এলাকায় পৌঁছতে হবে। কত দূর যাওয়ার পর তারা সামনে একটি বিশাল ভাঙা পথ দেখতে পায়। নিচের পুরো জায়গাটি জলে ভরা। অপর পারে যাওয়ার জন্য শুধু একটি ভাঙা রেলিং আছে। রেলিংটি দেখে ডিলন বুঝতে পারে যে পার হওয়ার জন্য তাদের এটি ব্যবহার করতে হবে। ডিলন প্রথমে রেলিং বেয়ে অপর পাশে পৌঁছে যায়। ক্রিশ্চিয়ান, জেনিফার এবং এলেনো পার হতে সক্ষম হয়। ম্যাগি এবং রবার্টও ধীরে ধীরে এগোতে থাকে। এবার কর্নারের পালা। রবার্ট তাকে নিচে না তাকাতে এবং ধীরে ধীরে এগোতে পরামর্শ দেয়। ঠিক তখনই লাকি এসে বাধা দেয়। সে বলে যে সে প্রথমে যাবে। ডিলন তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু লাকি কথা শোনে না। সে মদের বোতল হাতে নিয়ে রেলিং এর উপরে উঠে পড়ে। ডিলন তাকে বোতলটা রেখে দিতে বলে, কিন্তু লাকি মনোযোগ দেয় না। যে মাত্র সে রেলিং এর মাঝখানে পৌঁছায়, বোতলটা তার হাত থেকে পড়ে যায়। সে এক মুহূর্তের জন্য নিচের দিকে তাকায়। ঠিক তখনই জাহাজের একটি ভারী ইঞ্জিনের অংশ উপর থেকে ভেঙে পড়ে। অংশটি সরাসরি তার উপর পড়ে যায় এবং রেলিংটি ভেঙে যায়। ইঞ্জিনের অংশটি থেকে তেল পানিতে ছড়িয়ে পড়ে। তারপর একটি স্ফুলিঙ্গ পানির উপরিভাগে আগুন ধরিয়ে দেয়। দলটি এখন দুই দলে বিভক্ত হয়ে গেছে।
গেছে। ঠিক তখনই ডিলন কাছাকাছি পড়ে থাকা একটি লম্বা পাইপ দেখতে পায়। সে পাইপের এক প্রান্ত একটি লোহার রডের সাথে বেঁধে পানিতে ঝাঁপ দেয়। সবাই আতঙ্কিত হয়ে পড়ে, কারণ আগুন পানির উপরে জ্বলছে। সে ওপর পাশে পৌঁছে পাইপের অন্য প্রান্তটি বেঁধে ফেলে। পাইপটি এখন দুই পারের মাঝখানে ঝুলছে। রবার্ট কর্নারকে কাঁধে তুলে নেয় এবং পাইপটি ধরে ওপর পারে চলে যায়। নিচে আগুন দাউ দাউ করে জ্বলছে। এদিকে পার্টি হলের লোকেরা তখনও উদ্ধারকারী দলের জন্য অপেক্ষা করছে, কিন্তু জাহাজের ভেতরে জলের চাপ ক্রমাগত বাড়ছে। হলের বড় কাচের জানালাগুলো ফাটতে শুরু করে। কয়েক সেকেন্ডের মধ্যেই কাঁচগুলো ভেঙে চুরমার হয়ে যায় এবং প্রচন্ড চাপে জল হলে ঢুকে পড়ে। লোকেরা বের হওয়ার চেষ্টা করে, কিন্তু দরজাগুলো বন্ধ এবং সেখানে আটকা পড়া বেশিরভাগ লোক ডুবে মারা যায়। ডিলনের দল উপরে ওঠার সময় নিচ থেকে কণ্ঠস্বর শুনতে পায়। তারা বুঝতে পারে যে হলের লোকেরা চলে গেছে। তাদের থামার সময় নেই, কারণ তারা যে জায়গায় আছে তা ইতিমধ্যে জলে ডুবে গেছে। ডিলন সামনের দরজা খুলে পথটা পরীক্ষা করে। দরজা খোলার সাথে সাথেই বাইরে প্রচন্ড চাপে জল ঢুকতে শুরু করে। ডিলন সঙ্গে সঙ্গে দরজাটি বন্ধ করে দেয়। সামনের পথটা পুরোপুরি ডুবে গেছে। তারপর রবার্ট উপরের দিকে চলে যায় এবং একটি বায়ু চলাচলের নালী দেখতে পায়। প্রবেশ পথটা খুবই সরু, কিন্তু এটাই একমাত্র উপায়। সবাই নালীটির ভিতরে প্রবেশ করে। নালীটির ভিতরে জায়গা খুবই কম। কিছুটা এগোনোর পর রবার্ট উপরে একটা আলো দেখতে পায়, কিন্তু বেরোনের পথটা একটা ধাতব গ্রিল দিয়ে বন্ধ। সে দেখে গ্রিলটার নাট বল্টু দিয়ে আটকানো। গ্রিলের ছিদ্র দিয়ে তার হাত ঢুকছে না। কর্নারকে সামনে আনা হয় কারণ তার হাত ছোট, কিন্তু সেটা খোলার জন্য তার একটা পাতলা ধাতব বস্তুর প্রয়োজন। ঠিক তখনই এলেনা তার গলা থেকে ক্রুশ লকেটটা খুলে ফেলে। কর্নার লকেটটা ব্যবহার করে বোল্টটা খুলে ফেলে। নিচের নালীটা খুব দ্রুত জলে ভরে যাচ্ছে। ডিলন পেছনে থাকায় সবার আগেই ডুবে যায়। সে মাথা তুলে রাখার চেষ্টা করে, কিন্তু জায়গা খুব কম এবং সে কয়েক সেকেন্ডের জন্য পুরোপুরি ডুবে যায়। ঠিক সেই সময় কর্নার গ্রিলের নাটটি খুলে ফেলে। রবার্ট ড্রিলটা জোরে জোরে ধাক্কা দেয় এবং ড্রিলটা খুলে যায়। সবাই দ্রুত নালী থেকে বেরিয়ে আসে। এরপর তারা একটি দরজা খুঁজে পায়, কিন্তু সেটি অপর পাশে তালা দেয়া। ডিলন ও ক্রিশ্চিয়ান সেটি খোলার চেষ্টা করে, কিন্তু খোলে না। তারপর উপরে একটি ট্যাঙ্কের হ্যাজ দেখা যায়। ডিলন হ্যাজটি খোলে এবং সবাইকে ভেতরে আসতে বলে। ট্যাঙ্কটিতে একটি ছোট নির্গম পথ আছে, কিন্তু সেটি বন্ধ। ঠিক তখনই নিচ থেকে জল প্রবল বেগে তাদের দিকে আসতে শুরু করে। কয়েক সেকেন্ডের মধ্যে জল পুরো ট্যাঙ্কটি ভরে ফেলে। সবাইকে জলের নিচে ডুবিয়ে দেয়। জলের স্রোতে সবাই অপর পাশে চলে যায়। তারা আগে থেকেই জলে ভরা আরেকটি ট্যাঙ্কের কাছে পৌঁছে যায়। বের হতে হলে তাদের পানির নিচে সাঁতার কাটতে হবে। ডিলান বের হওয়ার একটি পথ খুঁজে পায়, কিন্তু এলেনা পিছনে থেকে যায়। তার জামা কাপড়ে একটি তারে আটকে যায়। সে নিজেকে মুক্ত করার চেষ্টা করে, কিন্তু সে আরো বেশি আটকা পড়ে যায়। রিচার্ড পেছনে ফিরে তাকায় এবং সাথে সাথেই তার দিকে সাঁতরে যায়। রিচার্ড কোনো মতে তাকে তার থেকে মুক্ত করে উপরে তুলে আনে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। এলেনার শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে গেছে। ক্রিশ্চিয়ান তাদের দিকে তাকিয়ে থাকে। বাকিরা এক মুহূর্তের জন্য থেমে যায়, কিন্তু ডিলান তাদের এগিয়ে যেতে বলে। তারপর তারা আবারও সামনের দিকে এগোতে থাকে। কিছুটা পথ হাঁটার পর তারা দেখতে পায় যে তাদের সামনে অনেক জিনিসপত্র পড়ে আছে, যা তাদের পথ আটকে রেখেছে। তারপর তারা ওপাশ থেকে কারো কণ্ঠস্বর শুনতে পায়। সবাই চিৎকার করে ওঠে এবং দ্রুত জিনিসপত্র সরাতে শুরু করে। তখন তারা ভাবে যে একটি উদ্ধারকারী দল এসেছে, কিন্তু যখন পথ পরিষ্কার হয় তারা বুঝতে পারে যে কণ্ঠস্বরটি কোনো মানুষের ছিল না, বরং একটি টেলিফোন থেকে আসছিল। এতে সবাই হতাশ হয়ে পড়ে, কিন্তু ডিলান মানচিত্র দেখে তাদের জানায় যে প্রপেলার এলাকাটি এখন খুব কাছে। সবাই সামনে এগোতে থাকে এবং কিছুক্ষণ পর তারা প্রপেলার কাছে পৌঁছে যায়। বেরোনের পথটি দেখে সবাই থেমে যায়, কারণ পুরো এলাকাটি জলে ভরা ছিল। এমনকি বড় প্রপেলারও ডুবে গেছে। ডিলন কিছুক্ষণ পর চারপাশটা দেখে, কিন্তু কোনো পরিষ্কার পথ খুঁজে পায় না। ঠিক তখনই জাহাজের নিচের অংশে একটি প্রচন্ড বিস্ফোরণ ঘটে। পুরো জাহাজটা কেঁপে ওঠে এবং উপর থেকে জিনিসপত্র পড়তে শুরু করে। বিস্ফোরণের ফলে জাহাজের ভারসাম্য নষ্ট হয়ে যায় এবং প্রপেলারের একটি অংশ ধীরে ধীরে জল থেকে ভেসে উঠতে শুরু করে। কয়েক সেকেন্ডের মধ্যে সেখানকার জল অন্য পারে সরে গিয়ে একটি পরিষ্কার পথ তৈরি করে দেয়। ডিলেন সঙ্গে সঙ্গে সবাইকে এগিয়ে যাওয়ার আদেশ দেয়। সবাই প্রপেলারের অংশের দিকে যায়। সামনে একটি বড় দরজা আছে। রিচার্ড প্রথমে গিয়ে সেটি খোলার চেষ্টা করে। দরজাটি খোলার সাথে সাথেই ভেতর থেকে প্রচন্ড বায়ুচাপ এসে রিচার্ডের মুখে সজোরে আঘাত করে। জাহাজটির বড় পাখাগুলো সামনে ঘুরছে। জাহাজটি উল্টো হয়ে থাকায় পাখাগুলো বাইরের বাতাস ভেতরে টানছে। ক্রিশ্চিয়ান বলে যে তাদের পাখাগুলো বন্ধ করতে হবে। ডিলন জাহাজের মানচিত্র দেখে জানতে পারে যে পাখাগুলো নিয়ন্ত্রণের ঘরটি নিচে। সেখানে যেতে হলে পানির নিচ দিয়ে একটি দীর্ঘ পথ পাড়ি দিতে হবে। দূরত্বটা বিশাল, তাই যে সেখানে যাক না কেন তার ফিরে আসার সম্ভাবনা খুবই কম। ক্রিশ্চিয়ান যেতে চায় কারণ সে তরুণ এবং দ্রুত সাঁতার কাটতে পারে। রবার্টও ক্রিশ্চিয়ানকে যেতে দিতে রাজি হয় না। জেনিফার এমনকি তার বাবাকেও বলে যে তারা অন্য কোনো উপায় খুঁজে নেবে, কিন্তু রবার্ট বোঝে যে পাখাগুলো বন্ধ না করে কেউ বের হতে পারবে না। ক্রিশ্চিয়ান তবুও যাওয়ার জন্য জেদ করে, কিন্তু যেই মুহূর্তে সে পানিতে নামার জন্য ঘুরলো সে বুঝতে পারে রবার্ট সেখানেই নেই। রবার্ট ইতিমধ্যে নিঃশব্দে পানিতে ঝাঁপ দিয়েছে। জেনিফার তাকে ডাকে, কিন্তু রবার্ট ততক্ষণে কন্ট্রোল রুমের দিকে সাঁতরাচ্ছে। এদিকে ম্যাগি বুঝতে পারে কর্নার তার সাথে নেই। সঙ্গে সঙ্গে তাকে খুঁজতে শুরু করে। ডিলেনও চারদিকে তাকায়। ঠিক তখনই ম্যাগি পানির নিচে উকি দিয়ে কর্নারকে দেখতে পায়। কর্নার নিচের একটি ধাতব গ্রিলের পেছনে আটকে আছে। কিছু না ভেবে ম্যাগি পানিতে ঝাঁপ দেয়। সে কর্নারের কাছে পৌঁছায়, কিন্তু গ্রিলটি তালাবদ্ধ। সে তাকে টেনে বের করার চেষ্টা করে, কিন্তু সেটি খোলে না। কর্নার ভেতরে ছটফট করছে আর ম্যাগি হাঁপাতে শুরু করে। ম্যাগি উপরে উঠে সাহায্যের জন্য চিৎকার করে। ডিলান সঙ্গে সঙ্গে পানিতে ঝাঁপ দেয়। সে গ্রিলটিকে পরীক্ষা করতে নিচে যায়। এটি আটকে গেছে, কিন্তু পুরোপুরি তালাবদ্ধ নয়। ডিলন এটি খোলার চেষ্টা করে। কয়েক সেকেন্ড পর ডিলন গ্রিলটি খুলে কর্নারকে টেনে বের করে আনে, কিন্তু রবার্ট তখনও জলের নিচে। ইতিমধ্যে রবার্ট কন্ট্রোল রুমে পৌঁছে গেছে। সে ফ্যান বন্ধ করার বোতামটি খুঁজতে থাকে। সে ফ্যান কন্ট্রোল প্যানেলটা খুঁজে পায়, কিন্তু ফ্যান বন্ধ করার বোতামটি ভাঙা দেখতে পায়। এখন তার দম ফুরিয়ে আসছে। সে প্যানেলটা ধরে নিজেকে সামলে নেয়। উপরতলায় জেনিফার এখনো তার বাবার জন্য অপেক্ষা করছে। ডিলন ফ্যানগুলোর দিক পরীক্ষা করে, কিন্তু পাখাগুলো এখনো ঘুরছে। তার
মানে রবার্ট সেগুলো বন্ধ করতে পারেনি। কন্ট্রোল রুমে রবার্টের অবস্থা আরো খারাপ হচ্ছে। তখন সে প্যানেলের আরেকটি সুইচ দেখতে পায়। এটা পাখার বিপরীতমুখী সুইচ। রবার্ট বুঝতে পারে যে সে পাখাগুলো বন্ধ করতে পারবে না, কিন্তু সেগুলোর দিক পরিবর্তন করতে পারবে। সে তার অবশিষ্ট সমস্ত শক্তি দিয়ে সুইচটি চাপ দেয়। সুইচটি চাপার মুহূর্তে পাখাগুলোর দিক পরিবর্তন হয়ে যায়। রবার্ট পানিতে আটকা পড়ে এবং তার শ্বাস বন্ধ হয়ে আসে। উপরে দাঁড়িয়ে থাকা ডিলান ও অন্যরা বায়ুচাপের পরিবর্তন অনুভব করে। ডিলান সাবধানে পাখাগুলোর পর্যবেক্ষণ করে। তখন সে বুঝতে পারে যে রবার্ট তাদেরকে একটি সুযোগ দিয়েছে। ডিলান চারপাশে তাকিয়ে একটি বড় গ্যাস সিলিন্ডার দেখতে পায়। সে ক্রিশ্চিয়ানকে ইশারা দেয়। তারা দুজনে মিলে সিলিন্ডারটি পাখার দিকে টানে। ডিলান বলে যে সিলিন্ডারটি যদি পাখায় আঘাত করে তাহলে বিস্ফোরণে এটি থেমে যেতে পারে। তারপর ডিলান এবং ক্রিশ্চিয়ান সিলিন্ডারটি পাখার দিকে ঠেলে দেয়। বায়ুচাপ সিলিন্ডারটি সামনের দিকে ঠেলে দেয়, যা সরাসরি পাখার ব্লেডে আঘাত করে। পরবর্তীতে একটি প্রচন্ড বিস্ফোরণ ঘটে। আগুন আর ধোঁয়ায় চারদিক গ্রাস করে ফেলে। কয়েক সেকেন্ড পর ধোঁয়া সরে গেলে ডিলান সামনে তাকায়। তখন সে দেখতে পায় পাখাটি থেমে গেছে। ডিলান সঙ্গে সঙ্গে সবাইকে এগিয়ে যেতে বলে, কিন্তু জেনিফার থেমে গিয়ে বলে যে তার বাবা ফিরে আসবে। ক্রিশ্চিয়ান তাকে বোঝায় যে রবার্ট পাখাটি উল্টো দিক দিয়ে ঘুরিয়ে সবার জীবন বাঁচিয়েছে। জেনিফার অবশেষে রাজি হয় এবং তার সাথে এগিয়ে আসে। সবাই পাখা দিয়ে বেরিয়ে যায়। বাইরে অন্ধকার এবং সমুদ্রের প্রবল ঢেউ আছড়ে পড়ছে। ডিলান প্রথমে জলে ঝাঁপ দেয়। ক্রিশ্চিয়ান জেনিফারকে প্রথমে ঝাঁপ দিতে সাহায্য করে, তারপর সেও ঝাঁপ দেয়। দূরে একটি ছোট লাইফ বোট দেখা যায়। ডিলন প্রথমে নৌকাটির কাছে পৌঁছায়। সে কন্যার এবং মেগিকে টেনে নৌকায় তোলে। এখন সবাই নৌকায়, কিন্তু পোসাইডন এখনো তাদের খুব কাছেই আছে। জাহাজটি যদি ঠিক ওই জায়গায় ধাক্কা খেত তাহলে সবাই উল্টে যেত। তারা নৌকাটিকে জাহাজ থেকে দূরে টেনে নিয়ে যাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করে। কিছুক্ষণ পর নৌকাটি জাহাজ থেকে যথেষ্ট দূরে সরে যায়। তারপর পোসাইডনের পুরো কাঠামোটি পানিতে ডুবতে শুরু করে। প্রথমে এর সামনের অংশ ডুবে, তারপর ধীরে ধীরে পুরো জাহাজটি সমুদ্রে ডুবে যায়। এখন চারপাশে শুধু সমুদ্র, অন্ধকার এবং উদ্ধারকারী দলকে এখনো দেখা যাচ্ছে না। কিছুক্ষণ পর দূর থেকে একটি হেলিকপ্টারের শব্দ শোনা যায়, কিন্তু অন্ধকারের কারণে হেলিকপ্টারটি তাদের দেখতে পায় না। তখন ডিলানের তার ফ্লেয়ার গানের কথা মনে পড়ে। সে সেটি বের করে আকাশের দিকে ছুড়ে মারে। ফ্লেয়ারের উজ্জ্বল আলো অন্ধকারের মধ্যে ছড়িয়ে পড়ে। হেলিকপ্টারের কর্মীরা আলোটি দেখতে পায় এবং নৌকাটির দিকে ঘুরে যায়। এখানেই পোসাইডন সিনেমার গল্পটি শেষ। আমাদের সাথে যুক্ত থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।